প্রায় রাত 1টার দিকে মাহরিনের হুট করে মেঘালয়ের কথা মনে পড়ল। পার্স থেকে মোবাইল বের করে কল করল মেঘালয়ের নাম্বারে। হ্যালো মেঘালয়, কই চলে গিয়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেঘালয়ের যেন ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। মোবাইল এক কানে ঠকিয়ে অন্য হাত দেওয়ালের ওপরে রেখে কাপা গলায় বলল, মা, আলো ঠিক নেই, ওকে অবজারভেশনে রেখেছে আমার বাচ্চাটা। বাকি কথা বলতে পারছে না মেঘালয়। গলার মধ্যভাগে কি যেন শক্ত হয়ে দলা পাকিয়ে আছে। সম্পূর্ণ কথা খুলে বল, কি হয়েছে আলোর? মাহরিনের দম শুনে মেঘালয় সবটা খুলে বলল। সব জানার পর মাহরিন টুটের উপর হাত রেখে ইন্না লিল্লাহ বলল। মাহরিনের মনে হলো এত এত দুঃসংবাদ জানার আগে কেন তার মৃত্যু হলো না। বড় ছেলের বউ চলে গেল, নাতনিটা জীবন মরণের সঙ্গে লড়াই করছে, ছোট ছেলের বউটার কেন এমন অবস্থা হলো? মাহরিনের আশেপাশে বসে থাকা ইনায়া সবটা শুনল। ইনায়া মাথাটা দেওয়ালের সঙ্গে টেকিয়ে চোখ বন্ধ করল। মাসফি সেই যে গেছে, এখন অবধি ফিরে আসেনি। তার বাবা মায়ের এতক্ষণে ঢাকা থেকে চলে আসার কথা, কে জানে এখন অবধি এলো না কেন। আর আপুর মরদেহ অপেক্ষা করছে দাফনের জন্য। অথচ কারো মাথা ব্যথা নেই যে এই ব্যাপারে। এই পর্যায়ে এসে ইনায়ার মনে হলো মানুষের দেহের যখন মৃত্যু হয় তখন দেহের মূল্য থাকে না। সুখমাতব প্রকাশ করার চেয়ে মরদেহ নিয়ে চিন্তিত হয়ে পড়ে, যেমন ইনায়া করছে। তার এত আদরের বড় আপু আজ নেই। সেই আপুর দাফনের চিন্তা তাকে অস্থির করে তুলেছে। অথচ তার এখন উচিত তার আপুর পাশে বসে তার আপুকে মন ভরে দেখার। অথচ একা একা তার আপুর লাশের পাশে বসে থাকার সাহস হচ্ছে না। অথচ এই আপু যখন বেঁচে ছিল তখন ইনায়া আপুর পাশে না বসলে ভালো লাগতো না। গল্প না করলে পেটের ভাত হজম হতো না। আচ্ছা, তার আপুর কি এখন রাগ হচ্ছে না ইনায়ার ওপর? হয়তো বলছে, তোর মতো বোন আমি কোথাও দেখিনি। কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া ডুকরে কেঁদে উঠল। বুক ভেঙে আসলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানিয়ার বাবা মা চলে এলো। এরপর যা হলো তা বর্ণনা করার মতো নয়। বুড়ো বাপ মায়ের বিদায় হবার সময়কালে যখন জোয়ান ছেলে মেয়ে চলে যায় তখন কেমন লাগে সেই বুড়ো বাপ মায়ের। তানিয়ার বাবা মায়ের চিৎকার বাড়ি হয়ে উঠল হসপিটালের করিডোর। কিছু কেবিনের রুগীর স্বজনরা বেরিয়ে এলো। কেউ কেউ দীর্ঘশ্বাস ছাড়ল, তো কেউ কেউ বাচ্চার জন্য দোয়া করছিল। পরদিন ভোরের আলো ফোটার আগেই তানিয়ার লাশ অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাবুকে দেখার জন্য রয়ে গেল মাসফিদের একজন নিকটাত্মীয়। তানিয়ার বাবা মা বারবার চেয়েছিল মেয়ের লাশ ঢাকায় নিয়ে যেতে, কিন্তু মাসফি দেয়নি। মাসফি শেষ রাতের দিকে মসজিদ থেকে ফিরে আসে এবং তখনই তানিয়ার বাবা এই প্রস্তাব জানায়। মাসফি বারণ করে দেয়, উদাস ভঙ্গিতে জবাব দেয়, আপনার মেয়ে বরাবর স্বার্থপর ছিল বাবা। স্বার্থপর বলেই সে চলে গেছে। আমার কথা ভাবেনি, আমার সন্তানের কথা ভাবেনি। কিন্তু আমি তো ওর মতো স্বার্থপর নই। আমি যেই শহরে থাকব সেই শহরে আমার তানিয়া থাকবে। অ্যাম্বুলেন্স যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো তখন অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শুনে তার পাশের বিল্ডিংয়ের অনেক মানুষজন বেরিয়ে আসে এই বাড়ির আসার জন্য। অ্যাম্বুলেন্স থেমে গেছে। বাগানের এক পাশে মশারি কাটানো হয়েছে, যেখানে শেষবারের মতো তানিয়াকে গোসল করানো হবে। তানিয়াকে নামানোর জন্য কয়েকজন প্রতিবেশী ছেলে এগিয়ে আসে, যারা বেশিরভাগ মাসফির বয়সী। মাসফি তাদের দেখে বলল, শেষবারের মতো আমাকে তানিয়ার স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে দাও তোমরা। আমি পারবো। মাসফির কথা শুনে তারা ভীষণ দুঃখ প্রকাশ করল। মাসফি তানিয়ার লাশ কুলে তুলে নিল। তারপর এগিয়ে যায় খাটিয়ার দিকে। খাটিয়ার পাশেই মশারি কাটানো হয়েছে। খাটিয়ার ওপারে আলতো করে রাখলো তানিয়ার লাশকে। খাটিয়ার দিকে তাকিয়ে মাসফি চোখ ভরে উঠল। এত শক্ত আর ঠান্ডা খাটিয়ার ওপর শুয়ে থাকা তানিয়ার কি ব্যথা লাগছে না? কষ্ট অনুভব হচ্ছে না? খাটিয়ার পাশে মাটিতে বসে পড়ল মাসফি। তানিয়ার এক গালে হাত রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তানিয়ার চোখের কোণে চোখের জলে শুকনো ছাপ। মাসফি তাকিয়ে রইল মুখটার দিকে। এই মুখটা আর কখনো দেখা হবে না। এই দেহটা আর কখনো মাসফির দেহের সঙ্গে লেপটে থাকবে না। মাসফির দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। মাসফির চোখ ভরে উঠল। হু হু করে কাঁদতে কাঁদতে তাকে মাসফি। মায়া বাড়িয়ে চলে যাওয়া মানুষের স্বভাব। তোমার প্রতি আমার অভিমান যখন ছিল তখন কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে না? গতকাল দুপুরে আমার কাছে কি চাইলে তুমি? আমাকে তোমার চাওয়া পূর্ণ করতে দিলে না।
তারপর কি থেকে কি হলো? তুমি চলে গেলে না ফেরার দেশে। আমার না বিশ্বাস হচ্ছে না তুমি যে নেই। মনে হচ্ছে এটা আমার দুঃস্বপ্ন। আমার ঘুম ভেঙে যাবে। আমি পাশ ফিরলে তোমার মুখটা দেখতে পারবো। তোমার শ্বাস প্রশ্বাস চলা বুকটার দিকে তাকিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তারপর তোমার উৎস দেহটাকে টেনে এনে আমার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরব। তোমার তপ্ত শ্বাস এসে আছড়ে পড়বে আমার উন্মুক্ত বক্ষে। তোমার ঘুম নষ্ট করার দায়ে তুমি চোখ খুলে বিরক্ত চোখে তাকিয়ে বলবে, দিলে তো ঘুমটা নষ্ট করে। মাসফি কথাগুলো বলে শেষ করার পর ঝুঁকে তানিয়ার গালে চুমু দিয়ে পাগলের মতো হাসতে শুরু করলো। আশেপাশের অনেকেই যেন এই ছন্নছাড়া মাসফিকে চিনতে পারছে না। গুরু গম্ভীর মানুষটা স্ত্রী বিয়োগের পর কেমন হয়ে গেছে। তানিয়াকে গোসল করানোর জন্য ভিতরে নেওয়া হলো। ইনায়া সঙ্গেই ছিল। গোসল শেষ করার পর একটি সাদা কাপড়ের ইজার উপর চিৎ করে শোয়ানো হলো। এরপর কুর্তা পরিয়ে দেয় এবং বক্ষ বন্ধবী সীনাবদ্ধ বেঁধে দিল। সবশেষে চুলগুলো দুটো গুচ্ছে বাঁক করে বুকের উপর রেখে দিল। তানিয়ার কোমর সমান চুলগুলো যেন তানিয়ার দেহের মধ্যভাগ ডেকে ফেলল। ইনায়া প্রায় তানিয়ার লম্বা চুল দেখলে বিরক্ত হতো। ইনায়ার বিরক্তির জবাবে তানিয়া বলতো, দাদি মরে যাওয়ার আগে বারবার চুল কাটতে বারণ করে গেছে আমাদের। কারণ কি জানিস? নারীরা মরে গেলে তাদের চুল দিয়ে তাদের বুকের উপর ডেকে দেয়। এখন যাদের চুল ছোটো তাদের কি অবস্থা হবে বলতো। ইনায়া যেন আজ প্রমাণ পেল তানিয়ার বলে যাওয়া কথার, অথচ আগে হাসির ছলে উড়িয়ে দিত।